ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। গত 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাই ও বোনেরা আমার, এই নির্বাচন অত্যন্ত কঠিন ছিল। আমরা জানি এই সাতক্ষীরায় ওই জামাত, শিবির এবং বিএনপি সন্ত্রাসীরা সাতক্ষীরাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছিল। হত্যা, খুন, অগ্নিসংযোগ, রাস্তা কেটে ফেলা, গাছ কেটে ফেলা, মানুষের দোকানপাট লুট করা, আর ঘরবাড়ি পুড়িয়ে ফেলা, নানা ধরনের অপকর্ম তারা করেছে। সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য জীবন যাপন করা কঠিন হয়ে গিয়েছিল। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির, স্কুল কলেজগুলি চালানো কঠিন, এমনি একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা এই সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করবার জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছিলাম, যার ফলে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে এবং নির্বাচনে সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের এই সাহসী ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, সংগ্রামী সালাম জানাই। আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী এই সাতক্ষীরায় একের পর এক তাদেরকে হত্যা করা হয়েছে। সে মামুন, আজিজ, আশরাফুল, আলমগীর হোসেন, রবিউল, রায়হান, মাহবুর রহমান, রবিউল ইসলাম, গিয়াসউদ্দিন আহমেদ, হারুন মোল্লা, সিরাজুল ইসলাম, আজহারুল ইসলাম, মেহেদি হাসান, আলাউদ্দিন খোকন, অর্থাৎ প্রত্যেকটা এলাকা, প্রতিটি উপজেলা, বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়েছে, লুটপাট করেছে। যারা এই খুনের সঙ্গে জড়িত, যারা এভাবে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা বৃক্ষ নিধন করেছে, রাস্তাঘাট কেটেছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের একজনও রেহাই পাবে না। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিএনপি তাদের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি, দুর্নীতির রাজনীতি। একসময় বাংলাদেশের স্লোগানই ছিল যে বিএনপির 2 গুণ, দুর্নীতি আর মানুষ খুন। এটাই ছিল তাদের কর্মকাণ্ড। এই স্লোগানই বাংলাদেশে প্রচলিত ছিল। আর তাদের দোসর হচ্ছে যারা যুদ্ধ অপরাধী, ওই 71 সালে যারা আমার মা বোনদেরকে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, দিনের পর দিন যাদের উপর পাশবিক অত্যাচার হয়েছে, যারা ঘর বাড়ি জ্বালিয়ে ছারখার করেছিল, গণহত্যা চালিয়েছিল, নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল, তারা হয়েছে বিএনপির দোসর। বিএনপির নেত্রী উনি নির্বাচন করবেন না। কেন করেননি নির্বাচন? তার কারণ হলো জামাতের জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়ে তারা বলেছে যে জামাত জঙ্গিবাদী সংগঠন, নির্বাচন করার অধিকার তাদের নাই, তাদের নির্বাচন করা নিষিদ্ধ করেছে হাইকোর্ট। আর ওই জামাতের ব্যথায় ব্যথিত হয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া তিনি নির্বাচন বর্জন করেছেন। শুধু বর্জন করলে হতো, তিনি নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করেছেন। হরতাল, দিনের পর দিন হরতাল অবরোধ ডেকেছে, স্কুল কলেজের ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ করেছে, মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ করেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায়, তারা কাজ করে খাবে, সেই পথ বন্ধ করেছে। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। শত বাধা বিঘ্ন অতিক্রম করেও সেই নির্বাচন 5ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি, আমরা আপনাদের পাশে আছি। এই সাতক্ষীরা চিরদিন অবহেলিত ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট যখন ক্ষমতায় ছিল, এই সাতক্ষীরায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এই সাতক্ষীরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এখনও যে সকল কাজ বাকি আছে, অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে। সাতক্ষীরার যে রাস্তাগুলি, বিশেষ করে সাতক্ষীরা থেকে অভয়নগর পর্যন্ত এবং বিভিন্ন রাস্তাগুলি, প্রত্যেকটা রাস্তা উন্নয়নের জন্য ইতিমধ্যেই টেন্ডারও দেওয়া হয়েছে, অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে। সমস্ত রাস্তাগুলি আরও প্রশস্ত করা, উন্নত মানের করা, আমরা তা করে দেব। এই এলাকার মানুষ তাদের আয়ের জন্য, এখানে চিংড়ি চাষ হয় কিন্তু চিংড়ি প্রক্রিয়াজাত কোনো শিল্প নাই। এখানে মাছের চাষ হয়, মৎস্য প্রক্রিয়াজাত শিল্প নাই। এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প যাতে গড়ে ওঠে, এলাকার লোকের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ আমরা তা করে দেব। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা তারা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। আপনারা দেখেছেন হরতাল অবরোধ থাকা সত্ত্বেও 1 জানুয়ারি আমরা 30 কোটি বই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি, বিনা পয়সায় বই বিতরণ করেছি। আমরা সরকারে আসার পর আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, বই দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি, আমাদের সরকার আওয়ামী লীগ নিয়েছে। আমরা বিনা পয়সায় সে এসএসসি পরীক্ষা পর্যন্ত বই বিতরণ করে যাচ্ছি। দরিদ্র বাবা মা ছেলে মেয়েকে পড়াতে পারে না। আমরা সরকার গঠন করার পর থেকে সেই 96 সালে যখন ছিলাম তখনও দিয়েছি, এবারও দিয়েছি। প্রাথমিক পর্যায়ে 78,70,129 জন ছাত্রছাত্রী, মাধ্যমিক পর্যায়ে 40 লক্ষ ছাত্রছাত্রী, তাদেরকে আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রী ট্রাস্ট ফান্ড করেছি আপনাদের ছেলেমেয়েরা যাতে উচ্চ শিক্ষা পেতে পারে। যে বাবা মা দরিদ্র কিছু ছেলে মেয়ের মেধাবী, তাদেরকে আমরা ওই ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি। 1,33,000 ছাত্রীকে বৃত্তি প্রদান শুরু করেছি। ছাত্রদের নাম লেখা হচ্ছে, সেই তালিকা হয়ে গেলে ছাত্রদেরকেও দেওয়া হবে। আমরা বৃত্তি দিয়ে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করে দিচ্ছি। আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। বিদেশে মানুষ যেতে গেলে আগে ঘর বাড়ি বিক্রি করতে হতো, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। সেই ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন অল্প টাকায় মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে পারে। জনশক্তি রপ্তানির সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা আরেকটি প্রকল্প নিয়েছি, একেবারে ক্লাস 6 থেকে 8 এবং এর পরবর্তীতে আমরা ভোকেশনাল ট্রেনিং অন্তত একটা সাবজেক্টে দিয়ে দেব, যাতে ছেলেমেয়েরা ছোট থেকেই কিছু কাজ শেখে, যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে, লেখাপড়া শিখে। আমাদের বেকার যুবক, প্রত্যেকটা বেকার যুবকের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। এই বেকার ছেলেমেয়েরা ওই ব্যাংক থেকে বিনা জামানতে 1 লক্ষ টাকা ঋণ নিতে পারবে, কোনো জামানত লাগবে না। ওই ঋণ নিয়ে ছোটোখাটো ব্যবসা করে খেতে পারবে, সেই ব্যবস্থা বেকারদের জন্য করে দেওয়া হয়েছে। আমাদের মা বোনেরা যারা দরিদ্র, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা, তাদের জন্য বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতার ব্যবস্থা আমরা করেছি। বয়োবৃদ্ধদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা আমরা করেছি। প্রতিবন্ধী ছেলে মেয়ে, তাদের ভাতার ব্যবস্থা করেছি। দুস্থ মুক্তিযোদ্ধা, তাদের ভাতা 5,000 টাকা, আগামী জুন মাস থেকে 5,000 টাকা করে দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা দেব, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা চাই দেশের উন্নয়ন, আমরা চাই দেশের মানুষের কল্যাণ, আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকবে। দুর্ভাগ্য আমাদের দেশে একজন অশান্তি বেগম আছে,
উনি মানুষের শান্তি দেখতে পারেন না। মানুষের শান্তি দেখলেই যেন ওনার অশান্তি শুরু হয়ে যায়। উনি নির্বাচনে আসলেন না, নির্বাচন ঠেকাবেন ঘোষণা দিলেন, নির্বাচন আল্লাহর রহমতে ঠেকাতে পারেন নাই। এখন আবার সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, মানুষের জানমাল নিয়ে খেলার চেষ্টা করেছিলেন। আন্দোলনে ব্যর্থ, নির্বাচন করতে পারেনি, ব্যর্থ। সেই ব্যর্থতার আগুনে নিজে যেমন পুড়ে মরছেন এবং দেশকেও পুড়ে মারতে চান। ওনাকে আমি হুঁশিয়ার করতে চাই বিএনপি নেত্রীকে, যে এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খেতে চায়, বাংলাদেশের মানুষ মাথা গোজার ঠাঁই পায়, বাংলাদেশের মানুষ রোগের চিকিৎসা চায়। 96 সালে যখন সরকারে ছিলাম, কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, ঘরের কাছে বসে চিকিৎসা পেতেন। বিএনপি 2001-এ ক্ষমতায় এসে সেই ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আমরা 2008-এ নির্বাচনে ক্ষমতায় এসে আজকে কমিউনিটি ক্লিনিক ঘরের কাছে বসে আপনারা চিকিৎসা পেতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। তারা ক্ষমতা আসলে এগুলি বন্ধ করে দিত। আল্লাহর রহমত যে ওরা ক্ষমতায় আসে নাই। আমার দেশের কৃষক যারা গরিব, বর্গা চাষি, অতীতে বর্গা চাষিরা কখনো ঋণ পেত না। আমি 96 সালে সরকারে আসার পর কৃষি ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে বর্গা চাষিদের ঋণ দেওয়া শুরু করেছি। এবারে বর্গা চাষিরা ব্যাপকভাবে ঋণ পাচ্ছে। মাত্র 10 টাকায় একজন কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকে আর্থিকভাবে সচ্ছল হবে। আমাদের সরকার আমলে কখনো ওই সারের সমস্যা হয় নাই, সারের জন্য মানুষকে গুলি খেয়ে মরতে হয়নি। সার জনগণের, কৃষকের হাতে পৌঁছে গেছে। উন্নত মানের বীজ আমরা দিয়েছি। আমরা খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছি। শুধু তাই না, শুধু ভাত খেলে তো হবে না, ভাতের সাথে পুষ্টিকর খাবারও যাতে হয়। আমরা মাছের উৎপাদন 33% বৃদ্ধি করেছি। তরি তরকারি, ফল, মূল, ডাল জাতীয় প্রতিটি সবজি এবং প্রতিটি জিনিস উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। কারো কাছে বাংলাদেশ ভিক্ষা চাইবে না, কারো কাছে হাত পেতে চলবে না। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে চলব। ভিক্ষা চাইবে না, কারো কাছে হাত পেতে চলবে না। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে চলব। সেইভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমি বিএনপি নেত্রীকে বলবো তিনি যেন মানুষের শান্তি বিঘ্ন না করেন। যে ভুল তিনি করেছেন নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই ভুল তার খেসারত তাকেই দিতে হবে। কাজী বিএনপি তাদের জন্ম হলো একজন মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে। ওনার স্বামী, বিএনপি নেত্রীর স্বামী জিয়াউর রহমান, ওই 75-এ জাতির পিতাকে যারা হত্যা করেছিল তাদের হাত ধরে ক্ষমতায় এসেছিল। ওই খুনি, সেই খুনিদের বিচার করে নাই, খুনিদেরকে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, বিচারের কাজ বন্ধ করে দিয়েছিল। 96 সালে আমি আল্লাহ রহমতে যখন ক্ষমতায় আসি, সেই বিচার কাজ আমি শুরু করি। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ওই বিচার বন্ধ করার চেষ্টা করেছিল, পারে নাই। আল্লাহ রহমতে জাতির পিতার হত্যাকারী যারা আমার বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, আমার ভাইদের হত্যা করেছে, ছোট্ট রাসেল তাকে হত্যা করেছে, সেই খুনিদের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর করেছি। ইনশাআল্লাহ আজকে যুদ্ধ অপরাধীদের বিচার আমরা শুরু করেছি। বিএনপি নেত্রী অনেক চেষ্টা করেছেন যুদ্ধ অপরাধীদের বাঁচাবার জন্য। এই যখনই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রশ্ন, আপনারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান কেন? যারা আমার মা বোনের ইজ্জত লুটেছে, যারা আমার মা বোনকে ওই হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এই দেশের মানুষ হত্যা করেছে, তাদের রক্ষা করার চেষ্টা কেন?
আসলে আমার মনে হয় উনি এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। ওনার মন পড়ে আছে ওই প্যারে পাকিস্তানে। উনি ওই প্যারে পাকিস্তানই এখনো ভাবেন। উনি শয়নে স্বপনে এখন ওই প্যারে পাকিস্তানই দেখেন। সেই জন্যই যুদ্ধাপরাধীদের জন্য তার এত মায়া কান্না, এত তার দরদ। আমি বিএনপি নেত্রীকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, তিনি আমাদের অনেক গালি দেন, তিনি অনেক কথাই বলেন। আমি বহু চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে আলোচনা করতে, আমি নিজে ফোনও করেছিলাম। আর ওই ফোন করতে যে ওনার কাছ থেকে যে কথা শুনতে হয়েছে, কোনো ভদ্র সন্তানের পক্ষে ওই কথা কান পেতে শোনা সম্ভব না। আর তারপরে উনি পরবর্তীতে যে সমস্ত কথা বলেছেন আপনারা জানেন। তারপরেও আমি তাকে একটা কথাই বলবো যে যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য তিনি মানুষ খুন করেছেন, এই সাতক্ষীরাকে রক্তাক্ত করেছেন। তার দলের কারার এবং এই জামাত শিবির বিএনপি এক হয়ে এই সাতক্ষীরার প্রত্যেকটা উপজেলায় মানুষ খুন করেছে। আমার আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ, 10 বছর 9 বছরের শিশু তাকে পর্যন্ত হত্যা করেছে। এই খুনিরা যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত এবং যারা যুদ্ধাপরাধী, বিএনপি নেত্রীর সাধ্য নাই যুদ্ধাপরাধীদের বাঁচায়। তাদের বিচার শুরু হয়েছে, ইনশাআল্লাহ বিচার সমাপ্ত হবে, বিচারের রায় কার্যকর হবে। আর যারা এই সাতক্ষীরাকে রক্তাক্ত করেছে তাদেরও রেহাই নাই। আমি স্পষ্ট বলতে চাই, আমরা দেশের মানুষের শান্তি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই। একটা এলাকায় শান্তি ছাড়া, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কখনো অর্থনৈতিক উন্নয়ন হয় না। বিএনপি নেতৃত্ব অর্থনৈতিক উন্নয়ন চান না, উনি তো শুধু ওনার নিজের নিয়েই ব্যস্ত থাকেন আর ওই যুদ্ধাপরাধী রক্ষার চেষ্টা করেন। কাজে আপনাদের কাছে, সাতক্ষীরাবাসীর কাছে আমার এই আবেদন থাকবে, একটা কথা মনে রাখবেন, নিজেদের শক্তির জোর বড় জোর। যে কোনো অবস্থায় যে কোনো সন্ত্রাসী মোকাবেলা করতে আপনারা নিজেরা শক্তি নিয়ে দাঁড়াবেন। আমরা আপনাদের পাশে আছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আপনাদের পাশে থাকবে, কিন্তু নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এই মাটি থেকে আমরা চিরদিনের জন্য বন্ধ করব ইনশাআল্লাহ। এই সাতক্ষীরাবাসী, এই রক্তাক্ত সাতক্ষীরা আর রক্তাক্ত থাকবে না। আর যাদের ঘর বাড়ি ভেঙেছে বা ঘর বাড়ি পুড়িয়েছে, আমরা ইতিমধ্যেই আমাদের বিজিবিকে দায়িত্ব দিয়ে দিয়েছি। সারা বাংলাদেশে যেখানে যেখানে ওই জামাত শিবির বিএনপির আঘাতে যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ পুড়ে গেছে বা ভেঙে গেছে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ঘর বাড়ি তৈরি করে দেব। বিজিবিকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা এগুলি তৈরি করে দেবে। এই বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা দেখেছেন বিদ্যুতের সমস্যা ছিল, যখন বিএনপি ক্ষমতায় ছিল দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, 1 ফোঁটা বিদ্যুৎ উৎপাদন বাড়ায় নাই। 96 সালে 1600 মেগাওয়াট থেকে আমরা 4300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বৃদ্ধি করেছিলাম উৎপাদন। বিএনপি এসে লুটপাট দুর্নীতির কারণে সেই বিদ্যুৎ উৎপাদন 3200 মেগাওয়াটে নেমে গিয়েছিল। আমরা এখন 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। আমরা যেখানে গ্রিড লাইন নাই সেখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। যারা গৃহহারা, ঘর বাড়ি নাই, আশ্রয় প্রকল্পের মাধ্যমে তাদেরকে ঘর বাড়ি দিচ্ছি। যারা ভূমিহীন তাদের মাঝে খাস জমি বিতরণ করে দিচ্ছি। কাজে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প, অর্থাৎ প্রত্যেকটা পরিবার তার যার একটু ভিটা মাটি জমি জমা আছে, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে এবং প্রত্যেকটা পরিবার যেন আর্থিকভাবে সচ্ছল হয়, সেই লক্ষ্য নিয়েই একটি বাড়ি একটি খামার প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে আমরা ছড়িয়ে দেব।
আমরা ন্যাশনাল সার্ভিস কোর্স করে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েরা ট্রেনিং নিচ্ছে, 2 বছরের ট্রেনিং নিয়ে তাদের কিছু আর্থিক সঙ্গতি হচ্ছে, তারা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা তাদের জন্য আমরা করে দিচ্ছি। আমরা এভাবে একদিকে বেকার সমস্যার সমাধান করা, বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা, আর্থিকভাবে দেশের মানুষকে সচ্ছলতা এনে দেওয়া এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করা, এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য অর্জন করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। এই শান্তিপূর্ণ পরিবেশ যাতে থাকে তার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবেলা করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকব। যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস এই মাটিতে তাদের ঠাঁই নাই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে মানুষের শান্তি নিরাপত্তা আমি নিশ্চিত করব। আমি বিদায়ের আগে একটা কথাই বলতে চাই, আমার জীবনে তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। কেন? একটাই কারণে, বাংলার দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছেন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছেন, বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে, সেটাই তার লক্ষ্য ছিল। আর সেই লক্ষ্য পূরণ করাই আমার কাজ। আমি 15ই আগস্ট 75 সালে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, ভাইদেরকে হারিয়েছি, আমার ভাইয়ের স্ত্রী নবপরিণীত বধূ তাদেরকে হারিয়েছি, আমার ছোট্ট আদরের ভাই রাসেলকে হারিয়েছি। সব হারিয়ে মানুষ একটা শোক সইতে পারে না। আর আমার পরিবারের 18 জন সদস্য একই দিন আমি হারিয়েছি, মা বাবা ভাই সব হারিয়ে শুধু আমার ছোট বোন রেহান আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। সব হারিয়ে সেই শোক ব্যথা বুকে নিয়েও আমি রাজনীতি করে যাই। কেন? একটাই কারণে, কারণ আপনাদের জন্য, বাংলার মানুষের জন্য। আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, আমার বাবা জীবন দিয়ে গেছেন। কাজে আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকব। যদি প্রয়োজন হয় আপনাদের দুঃখে সুখে সবসময় সাথী থেকে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মঙ্গলের জন্য কাজ করে যাব, যেন এই বাংলাদেশের কোনো মানুষ দরিদ্র না থাকে, এই বাংলাদেশের সব মানুষ যেন উন্নত জীবন পায়, এই বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সেটাই আমার লক্ষ্য। আর কোনো কিছু আমরা চাই না, আর কোনো চাওয়া পাওয়া নেই। ছেলে মেয়েদের লেখাপড়া শিখে বলে দিয়েছি যে একটাই সম্পদ দিতে পারবো, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে যে যা পারো সেটা কামাই করে খাবে, আমরা কোনো কিছু রেখে যেতে পারবো না। আমার একটাই কাজ, বাংলা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। আপনাদের দোয়া চাই, দোয়া করবেন। আপনাদের পাশে আছি, আপনাদের জীবনকে উন্নত করা, আপনাদের জীবনে শান্তি ফিরিয়ে দেওয়া, আপনাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা যা করার আমি তা করে যাব। এইটুকুই আমার ওয়াদা আপনাদের কাছে। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যদি পিতার মতো জীবন দিতে হয়, আমি সেই জীবন দিতে প্রস্তুত। সেই ওয়াদা দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সেই দোয়া করি। আপনারাও দোয়া করবেন যেন বাংলাদেশকে আমরা 2021 সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন গড়ে ওঠে, সেই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে।